ভারতের সমস্ত দর্শন শাস্ত্রের মধ্যে প্রাচীনতম দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। তো এই সাংখ্য দর্শন নিয়ে কিছু কথা বলার আগে আমাদের জানতে হবে এটা কোথা থেকে উৎপন্ন হলো। তা আমাদের 4টে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টে বেদ থেকে 6টা আস্তিক দর্শন উৎপন্ন হয়। আস্তিক দর্শন এদিকে কেন বলে? কারণ এরা হচ্ছে বেদকে প্রমাণ হিসেবে মানে এরা বেদকে একটা অথরিটি হিসেবে মানে। বেদে যা যা বলা আছে তার মধ্যে বেশিরভাগ জিনিসগুলোকে এরা মানে। তো এই 6টি আস্তিক দর্শন, তার মধ্যে প্রাচীনতম দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য আর যোগ এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে রিলেটেড টু ইচ আদার। ন্যায় বৈশেষিক রিলেটেড টু ইচ আদার। আর আমাদের মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন। তো কী দর্শন হলো? সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত দর্শন আমাদের। তো এর মধ্যে আমাদের সাংখ্য দর্শন পড়তে গেলে জানতে হবে, সাংখ্য দর্শন হচ্ছে কি আমাদের প্রাচীনতম দর্শন। এর সাংখ্য দর্শন যে লিখেছিলেন যে ঋষি সাংখ্য দর্শনের, কপিল মুনি। যেই কপিল মুনির আশ্রম আমরা দেখতে পারি গঙ্গাসাগরে, সেই কপিল মুনির দ্বারা বিরচিত সাংখ্য দর্শন। বা সাংখ্য দর্শন কীরকম? আমাদের বেশিরভাগ দর্শন শাস্ত্র দুভাগে ভাগ করা। এটা হচ্ছে গিয়ে দ্বৈতবাদী দর্শন আর একটা অদ্বৈত দর্শন। মানে দ্বৈতবাদী মানে হচ্ছে যারা দুটো তত্ত্বকে মূলত মানে, প্রধানভাবে দুটো তত্ত্বকে মানে। আর একটা হচ্ছে গিয়ে অদ্বৈতবাদী দর্শন। এবার দ্বৈতবাদী দর্শন আর দুইয়ের অধিক তত্ত্বও মানতে পারে, তাতে অসুবিধা নেই। দ্বৈতবাদী মানে হচ্ছে শুধু যে দুটো তত্ত্ব তা নয়, দুইয়ের অধিক তত্ত্বকেও মানতে পারে, মানে মাল্টিপল ফ্যাক্টরসকে মানে তারা। তো এদেরকে বলে ডুয়ালিস্টিক। আর আমাদের বেদান্ত হচ্ছে কি মনিস্টিক, মানে অদ্বৈত বেদান্ত। একটাই তত্ত্বকে মানে, ব্রহ্মকে কারণ মানে সমস্ত সৃষ্টির। তো এই সাংখ্য দর্শন পড়তে গেলে আমাদের জানতে হবে, সাংখ্য দর্শন দুটি তত্ত্বকে যে মেনেছে সৃষ্টির কারণ হিসেবে। সমস্ত দর্শন শাস্ত্রগুলো কী করেছে? কী লাভ আমাদের এই দর্শন শাস্ত্রগুলো পড়ে? দর্শন শাস্ত্রগুলো সৃষ্টির কারণ, কী করে সৃষ্টি হলো, সেই নিয়ে ডিটেলসে নিজস্ব মত দিয়েছে। প্রত্যেকের মতামত আলাদা 6টি দর্শনের। সেই স্বাধীনতা আমাদের এখানে আছে, নিজের মত প্রকাশ করা। সনাতন ধর্মের সৌন্দর্য এটি। তো এই 6টি দর্শন যে নিজস্ব আলাদা আলাদা মত দিয়েছে কী করে সৃষ্টি হলো, এবং সেই সৃষ্টি থেকে আমরা কি করে মুক্তি পাব, মুক্তিরও পথ বলেছে। এবং প্রত্যেকেই এই 6টি দর্শন জ্ঞান থেকেই মুক্তি মনে করেছে। কিন্তু কিসের জ্ঞান সেটা হিসেবে বিরোধ আছে, প্রত্যেকের আলাদা আলাদা মতামত আছে। তো এবার আমাদের এই সাংখ্য দর্শন কি বলছে? পুরুষ এবং প্রকৃতি দুটো তত্ত্ব, তার দ্বারা সৃষ্টি হচ্ছে। তো প্রকৃতিকে মূল প্রধান ধরেছে সৃষ্টির, মানে সৃষ্টিকে অ্যাজ এ ক্রিয়েশন ধরেনি, অ্যাজ অ্যান এভলিউশন ধরেছে। এই এভলিউশনটা প্রকৃতির মাধ্যমেই হচ্ছে, প্রকৃতির দ্বারাই হচ্ছে। কিন্তু পুরুষের রোল কি এখানে? পুরুষ হচ্ছে গিয়ে এখানে পুরীশায়নাদ ইতি পুরুষা। পুরুষের দুটো ডেফিনেশন আছে, পুরীশায়নাদ ইতি পুরুষা বা পূর্ণত্বাৎ ইতি পুরুষা। তো পুরীশায়নাদ ইতি পুরুষা যখন আমরা বলছি, তখন তাকে বোঝাচ্ছে যে সে নিষ্ক্রিয়। যে কোনো পুরীর ভেতরে, মানে কোনো একটি বিশাল বড় একটা প্রাসাদের মধ্যে ধরে নিন, সে কেউ একটা শুয়ে আছে। সেরকমই আমাদের শরীরের মধ্যে যেই চেতনা সুপ্ত রূপে আছে, যাকে আমরা বোধ করতে সাধারণত পারি না, যার জন্য এই সাধনা প্রণালী, আমরা সাধনা প্রণালীর মাধ্যমে গিয়ে সেই পুরুষকে বোধ করি। তো পুরীশায়নাদ ইতি পুরুষা। তো এই পুরুষ হচ্ছে কি? পুরুষ হচ্ছে নিষ্ক্রিয়, দ্রষ্টা মাত্র। এবং সে সৃষ্টিতে হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু সে দ্রষ্টা মাত্র। এবং সে হচ্ছে কি চৈতন্য স্বরূপ, সে হচ্ছে চৈতন্য, পিওর কনসিয়াসনেস, সেটা হলো পুরুষা। আর প্রকৃতি কি? প্রাকৃতি মানে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল এনার্জির প্রাবল্য যার মধ্যে আছে, ক্রিয়া শক্তির প্রাবল্য যার মধ্যে আছে। পুরুষ হচ্ছে গিয়ে চৈতন্য শক্তি, সে দ্রষ্টা, কিন্তু সে নিষ্ক্রিয়, সে নির্গুণ। আর প্রকৃতি হচ্ছে সগুণ।
প্রকৃতি হচ্ছে সক্রিয়, কিন্তু সে চৈতন্য শক্তি নেই তার মধ্যে। তো এবার সৃষ্টি হয় কি করে? বলছে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট, মানে একে অপরের স্বতন্ত্র, তারা একে অপরের মধ্যে নির্ভরশীল নয়। কিন্তু যখন সৃষ্টি শুরু হবে তখন পুরুষ দ্রষ্টা রূপে যদি প্রকৃতির দিকে তাকায়, প্রকৃতিকে দেখে, তখন প্রকৃতি নিজের এই এভলিউশন শুরু হয়। প্রকৃতি, পুরুষের আর কোনো রোল নেই সৃষ্টিতে। পুরুষ যখন দেখছে, চৈতন্য যখন দেখছে, চৈতন্যর কাজ কি? টু উইটনেস। চৈতন্য এই যে আমাদের ভেতরে চেতন শক্তি বসে কী করছে? উইটনেস। যারা সাধনা করেন, আপনারা ধ্যান করছেন, তারা এটা বুঝতে পারবেন। তো উইটনেস, এই উইটনেস কনসিয়াসনেস আমাদের যেটা। তো যেই পুরুষ প্রকৃতির দিকে তাকালো, তখন প্রকৃতি এই সমস্ত সৃষ্টির যে নৃত্য শুরু হলো, যেন একজন ডান্সার, কেউ একজন নৃত্য করছে, সে দেখছে যে অডিয়েন্স আমায় দেখছে নাকি। যে অডিয়েন্স দেখছে তখনই সে নৃত্য করছে। সেরকমই যেই পুরুষ প্রকৃতির দিকে তাকায়, তখন প্রকৃতির এভলিউশন শুরু হয়, নইলে এই এভলিউশন হয় না। তো প্রকৃতির প্রথম এভলিউশন হচ্ছে মহৎ। মহৎ মানে হচ্ছে ইউনিভার্সাল একটা ইন্টেলিজেন্স, যার দ্বারা বাকি কাজগুলো হবে, যেটা আমাদের শরীরে বুদ্ধি রূপে আমরা বুঝি। তারপরে হচ্ছে অহংতত্ত্ব, মহত্তত্ত্ব। তারপরে হচ্ছে অহংতত্ত্ব, দ্য সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, আইনেস ইন এভরিথিং ইন দিস ক্রিয়েশন। দের ইজ আ সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, be it an animal, be it a tree, mountain, whatever. Everything in this creation has got a sense of individuality. তো সেই অহং তত্ত্ব পরে আসে গিয়ে আমাদের মন। আর মন পরিচালিত হচ্ছে আমাদের তিনটে গুণ দিয়ে, যেটা প্রকৃতির মধ্যে সুপ্ত অবস্থায় আছে, সত্য, রজ, তম। তার থেকে তৈরি হচ্ছে, মনের থেকে তৈরি হচ্ছে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত। তো এটাকে বলে চতুর্বিংশতি তত্ত্ব। যে আমরা যদি ধরি যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, 20টা তত্ত্ব। আর এর আগে আছে হচ্ছে গিয়ে আমাদের মন, অহংতত্ত্ব, মহত্তত্ত্ব আর প্রকৃতি। এটাকে যদি আমরা ধরি, আর যদি পুরুষকেও কেউ ধরে, পুরুষ, প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংতত্ত্ব, 4টে হয়ে গেল, আর এইদিকে 20টা। তো এটাকে বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব। তো এবার এর মধ্যে সৃষ্টি হচ্ছে কীরকম? যে প্রকৃতি ইভলভ করছে, প্রকৃতিকে এরা মূল প্রধান মনে করেছে। প্রকৃতি নিজে থেকে ইভলভ করে, এখানে পুরুষের আলাদা কোনো রোল নেই। পুরুষের রোল হচ্ছে গিয়ে সে দ্রষ্টা। তো এটাকে বলা হচ্ছে, যেরকম যদি একটা জঙ্গলে আগুন লেগে থাকে, তখন একজন পঙ্গু ব্যক্তি, সে পালাতে পারে না, কিন্তু সে দেখতে পারে। আর একজন অন্ধ ব্যক্তি, সে পালাতে পারবে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। তো এই দুজন মিলে কী করলো? একে অপরকে সাহায্য করার ডিসিশন নিল। তখন কি করছে? যে দেখতে পায়, সে অন্ধ ব্যক্তির পিঠে উঠে বসেছে, আর তাকে বলছে এই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো, তাহলে তুমি বেরিয়ে যেতে পারবে, তাই না? এটাকে বলা হয় অন্ধ পঙ্গু ন্যায়। তো এই অন্ধ পঙ্গু ন্যায়ের ওপরে সাংখ্য দর্শন বলছে সমস্ত সৃষ্টির প্রণালীটা অনেকটা এরকম, যে এই যখনই পুরুষ প্রকৃতির দিকে তাকালো, তখন প্রকৃতি নিজস্ব কাজ শুরু করে দিল। প্রকৃতি হচ্ছে ক্রিয়াশীল, সে নিজস্ব কাজ শুরু করে। এবার সাংখ্য দর্শন বুঝতে গেলে বুঝতে হবে যে এরা সৎকার্যবাদ মেনেছে, মানে কার্য কারণবাদকে মানে সৎকার্যবাদ, মানে সৎ থেকে সতের উৎপত্তি হয়। মানে কোনো কিছু যেটা উৎপত্তি হয়েছে, তার মানে এটার অস্তিত্ব আগে ছিল, কোথাও না কোথাও এটার অস্তিত্ব ছিল আগে। তো কার্য যেটাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কারণের মধ্যে বিদ্যমান থাকে। তো সৎকার্যবাদ সাংখ্য দর্শনের মানে যে কার্য কারণের মধ্যে কার্যরূপেই বিদ্যমান থাকে। তো যখন সৃষ্টি হচ্ছে না, এই সমস্ত গুণগুলো প্রকৃতির মধ্যে গুণ রূপেই থাকে, সত্য, রজতম গুণ রূপেই থাকে, কিন্তু তারা ব্যালেন্সে চলে যায়। মানে ইকুয়াল ব্যালেন্স যখন এই তিনটে গুণের হয়ে যাবে, তখন সৃষ্টি হবে না, তখন সৃষ্টি হবে না।
যখন এই তিনটে গুণ একদম ইকুয়াল লেভেলে পৌঁছে যাবে তখন সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো যখনই পুরুষের দিকে তাকাবে তখন এই তিনটে গুণের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়। সত্যগুণভাবে এ আমাকে দেখুক, রজগুণভাবে আমাকে দেখুক, তমগুণভাবে আমাকে দেখুক। তো এই তিনটে গুণের মধ্যে যেই ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে যায় তখনই সৃষ্টি শুরু হয়। এই তিনটে গুণ সাম্য অবস্থায় চলে গেলে সৃষ্টি হবে না, তখন সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো এই কার্য কারণবাদ মানে যে প্রত্যেকটি কার্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেরকম আপনি যদি একটা কাঠের টেবিল দেখেন, তো এই কাঠের টেবিলটা কেউ না কেউ সৃষ্টি করছে। দুরকম কারণে, উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। উপাদান কারণ মানে হচ্ছে যেটা দ্বারা সৃষ্টি হচ্ছে, মানে কাঠের টেবিল যদি হয় সেটা কাঠের দ্বারা সৃষ্টি হয়েছে। এবং নিমিত্ত কারণ মানে এটা কেউ একজন সৃষ্টি করেছে, কোনো কার্পেন্টার আছে, কেউ একজন মিস্ত্রি আছে যে এটাকে তৈরি করেছে। এই বস্ত্রটা যে আমি পরে আছি এটার মধ্যে যে সুতো দিয়ে তৈরি হচ্ছে, তাই তো? তো সেটা হলো গিয়ে উপাদান কারণ, যে থ্রেডগুলো দিয়ে তৈরি হয়েছে। এবং নিমিত্ত কারণ হচ্ছে যে এই মেশিনে এই বস্ত্রটাকে তৈরি করেছে, সে হচ্ছে নিমিত্ত কারণ। তো সাংখ্য দর্শন মনে করে যে সৃষ্টির আগে এই সমস্ত তত্ত্বগুলো প্রকৃতির মধ্যে নিজের কার্যরূপেই সুপ্ত অবস্থায় বিদ্যমান থাকে। মানে এই তিনটে গুণ মূলত হচ্ছে এই তিনটে গুণ যার দ্বারা সৃষ্টি হচ্ছে, সত্য রজতম, এই তিনটে গুণ প্রকৃতির মধ্যে তিনটে গুণ রূপেই থাকে। তো এই তিনটে গুণের নানান রকম প্রতিক্রিয়ার দ্বারা আমাদের মন তৈরি হচ্ছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তৈরি হচ্ছে, পঞ্চ কর্মেন্দ্রিয় তৈরি হচ্ছে, রজগুণের প্রাধান্যের দ্বারা আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয় তৈরি হচ্ছে। এইভাবে সব নানান রকমভাবে তৈরি হচ্ছে। দিয়ে পঞ্চ তন্মাত্রা আর পঞ্চ মহাভূতের লেভেলে যখন আসছে তখন সৃষ্টি অনেক স্থূল হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি। পঞ্চতন্মাত্রা কী কী? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এইগুলো এক একটা মহাভূতকে সৃষ্টি করে, মহাভূতের সাথে এইগুলো লিঙ্ক। যেরকম শব্দ তন্মাত্রা হচ্ছে গিয়ে আকাশ মহাভূতের সৃষ্টি করে, আর আকাশ মহাভূতের থেকে আমাদের বায়ু, স্পর্শ তন্মাত্রা দ্বারা বায়ু যে মহাভূত সেটা তৈরি হচ্ছে। শব্দ, স্পর্শ, রূপ হচ্ছে গিয়ে আমাদের তেজ তন্মাত্রা। আর তারপরে রস হচ্ছে গিয়ে আমাদের অপ তন্মাত্রা, তারপরে অপতত্ত্ব, রস তন্মাত্রা, আর তারপরে হচ্ছে গিয়ে ক্ষিতিতত্ত্ব, তো গন্ধ তন্মাত্রা। তো এই সমস্ত তন্মাত্রাগুলো এইগুলোর সাথে যুক্ত। দেখা যায় যে তন্মাত্রাগুলো হচ্ছে সূক্ষ্ম অবস্থা, আর মহাভূতটা হচ্ছে আর একটু স্থূল অবস্থা তার। তো ধীরে ধীরে যখন তন্মাত্রার অবস্থায় থাকে সূক্ষ্ম অবস্থা, সেটা আমরা আমাদের মানে বোধ করতে পারবেন খুব গভীর সাধনায় গেলে, কিন্তু তাকে সেই স্থূল অবস্থায় বোঝা যায় না। স্থূল অবস্থায় বুঝতে গেলে আমাদের পঞ্চমহাভূতকেই দেখতে হয়। তো এই পঞ্চমহাভূতের লেভেলেও যখন আসছে আমরা দেখছি আস্তে আস্তে সূক্ষ্ম থেকে স্থূল হচ্ছে। প্রথমে আকাশ মহাভূতকে কিন্তু যে আমাদের বোম তত্ত্ব বলে, ব্যোমতত্ত্বকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা জানি ব্যোমতত্ত্ব না থাকলে শব্দ যাবে না। শব্দ চলছে তার মানে হচ্ছে ব্যোমতত্ত্ব আছে। তারপরে হচ্ছে গিয়ে যে বায়ু তত্ত্ব আমাদের, মরুত, তো মরুত তত্ত্ব যখন আমাদের, তাকে স্পর্শ করা যাচ্ছে, তাকে আপনি স্পর্শ তার বুঝতে পাচ্ছেন, কিন্তু তাকেও দেখতে পাচ্ছেন না, বা তার রং আলাদা করে কিছু বোধ হচ্ছে না, তাই তো? তারপরে আবার হচ্ছে গিয়ে তেজ তন্মাত্রায় যখন নেমে আসলো জিনিসটা, তেজ তন্মাত্রায় যখন আসলো তাকে আমরা দেখতে পাচ্ছি, কিছুটা স্পর্শও করা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। তার একটা আকৃতি আছে, একটা রূপ আছে তার। তাই শব্দ, স্পর্শ, রূপ। এবার রস যেখান থেকে হচ্ছে, রস তন্মাত্রা যখন মানে হচ্ছে কি আমাদের অপতত্ত্ব, সেখান থেকে আমরা কিন্তু অনেকটাই সেটা আমাদের গ্রসিফিকেশন হয়ে গেছে। তা আমরা তাকে স্পর্শ করতে পারছি, তাকে ধরতে পারছি, তাকে অনুভব করতে পারছি। তো জলকে আমাদের অনেকটাই গ্রসিফাইড। তারপরে হচ্ছে ক্ষিতিতত্ত্ব, মানে হচ্ছে যেটাকে আমরা বলি ফাউন্ডেশন এলিমেন্ট, তো সেটা হচ্ছে গন্ধ তন্মাত্রার সাথে যুক্ত। তো এইগুলো সব যে পঞ্চমহাভূতে যখন সৃষ্টি চলে আসে, সৃষ্টি অনেকটা স্থূল হয়ে গেছে, তাকে আমরা তখন দেখতে পাচ্ছি। তার মানে সূক্ষ্ম থেকে সৃষ্টি স্থূল হচ্ছে। সাংখ্য দর্শনে আমাদের এইটা বুঝলেই হবে যে পুরুষ প্রকৃতি, পুরুষ হচ্ছে চৈতন্য স্বরূপ, এবং সে নিষ্ক্রিয়, নির্গুণ,
আর নির্বিকার, তার মধ্যে কোনো রকম বিকারের পরিবর্তন হচ্ছে না। কিন্তু প্রকৃতি হচ্ছে সক্রিয়, সগুণ, সবিকার। প্রকৃতির মধ্যে নানান রকম বিকার পরিবর্তন হচ্ছে। কখন হচ্ছে সেটা? সৃষ্টির সময়, যখন পুরুষ দ্রষ্টারূপে, চৈতন্য স্বরূপ দ্রষ্টারূপে যখন প্রকৃতির দিকে তাকাচ্ছে। সৃষ্টি হচ্ছে কি করে? অন্ধপঙ্গু ন্যায়ের দ্বারা অধ্যাস হচ্ছে। মানে যে চৈতন্য এবং পুরুষ আর প্রকৃতি একে অপরের সঙ্গে আসছে টেম্পোরারিলি, দুটো এক হয়ে যাচ্ছে না, টেম্পোরারিলি আসছে দুজনে একসাথে। তো পুরুষের কাজটা কি? শুধু দ্রষ্টা, সে দেখছে, আর বাকি সমস্ত কাজ হচ্ছে প্রকৃতিতে। এই অন্ধপঙ্গু ন্যায়টা মনে রাখতে হবে আমাদের। তো এই অন্ধপঙ্গু ন্যায়ের দ্বারা কি হচ্ছে? মানে এই ফর্মুলার দ্বারা যে সৃষ্টি সম্ভব হচ্ছে। প্রকৃতি নিজেকে ইভলভ করছে, নতুন কিছু ক্রিয়েটেড হচ্ছে না। এইগুলো সমস্ত সুপ্তরূপে প্রকৃতির মধ্যে আছে, এগুলো সমস্ত সুপ্তরূপে প্রকৃতির মধ্যে আছে। তাই প্রকৃতি নিজেকে ইভলভ করছে। তো এক একটা ফার্স্ট এভলিউশন হচ্ছে মহৎ অহং তত্ত্ব, মহৎ তত্ত্ব, অহং তত্ত্ব। তারপরে হচ্ছে কি আমাদের মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর আমাদের এদিকে পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত। আর এই তিনটে গুণ আমাদের প্রকৃতির মধ্যেই সুপ্ত আছে, যেটা আমাদের মনের ভেতরে গিয়ে প্রকাশ পাচ্ছে। তো এইটা হলো গিয়ে সাংখ্য দর্শনের সৎকার্যবাদ, কার্যকারণবাদ। সৎকার্যবাদ যেটা আমরা বললাম যে যে কোনো কার্য তার কারণের মধ্যে কার্যরূপে বিদ্যমান থাকে। তো এটাকে পরিণামবাদের দ্বারা করা হয়। মানে হচ্ছে গিয়ে এরা মনে করে যে যেটা যখন পরিণামে পরিবর্তিত হয়ে যাচ্ছে যেভাবে, সেটা সেভাবেই থাকে, সেটা আর কখনো তার অরিজিনাল স্টেটে ফেরে না। তো এইটা হলো কি সাংখ্য দর্শন। এর সাথে যোগ দর্শনের কী সম্পর্ক? যোগ দর্শনেই যেটাকে সাংখ্য দর্শনে পুরুষ বলা হয়েছে, যোগ দর্শনে বারবার তাকে দ্রষ্টা বলা হয়েছে। আর প্রকৃতি যেটা, সেটাকে আমাদের দৃশ্য বলা হয়েছে। তো যোগ দর্শনে একটা সূত্র আছে যোগসূত্রে, যে দ্রষ্টি দৃশ্য রেখায়ের হেয়ম হেতু। মানে হচ্ছে এই দ্রষ্টা দৃশ্য যখন এক হয়ে যাচ্ছে, তখনই আমাদের সুখ দুঃখ উৎপন্ন হচ্ছে। যদি একটা আয়না, সে জানে আমি একটা আয়না, আমার কোনো কিছু যা সামনে আসবে সেটাকে প্রকাশ করাই আমার কাজ, আর কোনো কিছু আমার তার সাথে ইনভলভড হওয়ার কিছু নেই। তো তার সামনে যদি একটা মানে কুৎসিত ব্যক্তি এসে দাঁড়ায়, সেটাকেও সে প্রকাশ করবে, সুন্দর ব্যক্তি এসে দাঁড়ায়, সেটাকেও সে একইভাবে প্রকাশ করবে। কিন্তু যদি আয়না লিপ্ত হয়ে যায় তার সাথে, যে কুৎসিত ব্যক্তিকে দেখে সে দুঃখিত হয়, সুন্দর ব্যক্তিকে দেখে সে আনন্দিত হয়, তখন সে দুঃখ কষ্ট ভোগ করবে। তো এই সমস্ত দর্শনশাস্ত্রের সাংখ্য দর্শন প্রকৃতিকে মনে করেছে মূল প্রধান, এবং সে পুরুষকে বন্ধ এবং অপবর্গ প্রদান করে, মানে বন্ধ এবং মুক্তি প্রদান করে। তো পুরুষ নিজেকে রিয়েলাইজ করার জন্য, সেলফ রিয়েলাইজেশনের জন্য কী করে? প্রকৃতির সাথে যে যুক্ত হয়ে গেল, এই যে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গেল পুরুষ, তারপরে সেই বন্ধন অনুভব করতে থাকে। তো এবার এই বন্ধন যখন সে অনুভব করে, তখন তার মধ্যে মুক্ত হওয়ার ইচ্ছে জাগে। তো তখন মুক্ত হবে কি করে? প্রসেসটা হচ্ছে যোগ দর্শন। প্রসেসটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টটা হচ্ছে যোগ দর্শন। যার জন্যে অন্য সব সূত্র হচ্ছে কি, এটা জিজ্ঞাসা দিয়ে শুরু হয়, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তো এইগুলো দিয়ে মানে সব শুরু হয়। মীমাংসা হচ্ছে অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা, বেদান্ত হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তো কিন্তু যোগ দর্শন হচ্ছে গিয়ে জিজ্ঞাসা না, অর্থাৎ যোগ অনুশাসনম। যোগ হচ্ছে ডিসিপ্লিন, অনুশাসন, পালন করতে হবে। যোগ শুধু ইন্টেলেকচুয়ালি আমি বুঝলাম, প্র্যাকটিক্যালি কখনো করলাম না, তাহলে হবে না। প্র্যাকটিক্যালি আমাদের ধ্যান, প্রাণায়াম, আসন, সমস্ত কিছু এইগুলো করলে ধীরে 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 কিন্তু আমরা যোগকে রিয়েলাইজ করতে হবে। তো যারা আপনারা রেগুলার সাধনা করেন, আপনাদের জন্য এই জ্ঞানটা রিয়েলাইজ করা অনেকটা সহজ অন্যদের থেকে। তার জন্য যোগ হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। তো এই যে প্রকৃতি পুরুষকে যে বন্ধ এবং অপবর্গ প্রদান করবে, তো বন্ধন তো প্রদান করেইছে, যার জন্যে পুরুষ কষ্ট পাচ্ছে, মানে আমাদের ভেতরে বসে যে জীব, যার জন্য আমরা মুক্তি চাইছি। তো এই সমস্ত শাস্ত্রগুলো বললাম যে এদের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টি কী করে হয়েছে সেটা বলা, এবং তার থেকে আমরা মুক্ত কী করে হব। আজকাল মুশকিল হচ্ছে, সৃষ্টি হয়েছে তো বুঝলাম আমরা, কিন্তু তার থেকে আর মুক্ত হতে চাই না। আমরা তার মধ্যেই বসে থেকে আনন্দ করে থাকতে চাই, কিন্তু সমস্ত দর্শন শাস্ত্র ঠিক উল্টো বলছে।
যে মুক্ত হলেই আনন্দ, সৃষ্টির মধ্যে থেকে আমাদের আনন্দ নেই। তার জন্য কীভাবে বলছে যে এই মুক্ত হওয়ার পদ্ধতিটা হচ্ছে যোগ দর্শন, প্র্যাকটিক্যাল পার্টটা হচ্ছে যোগ দর্শন। তো যোগ দর্শনে একটা সূত্র আছে যেখানে বলছে দৃষ্টি দৃশ্যর একায়োর হেয়ম হেতু, মানে যে দ্রষ্টা দৃশ্য যখন এক হয়ে গেছে, এই দুটো যখন এক হয়ে গেছে তখন হেয়ম হেতু, তখন এই দুঃখের হেতু হচ্ছে এইটা। তাহলে আমাদের যোগ দর্শনে মুক্তি কী করে? তার মানে এই দ্রষ্টা এবং দৃশ্যের বিবেক থেকে হলে মুক্তি হবে। যদি দ্রষ্টা দৃশ্যের বিবেক হয় তাহলেই মুক্তি হবে। তার জন্য যখন আমরা পুরো যোগের প্র্যাকটিসটা হচ্ছে গিয়ে আমাদের ভেতরে যে পুরুষ আর প্রকৃতিকে আলাদা করে দেওয়া। তো যোগ দর্শনের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে গিয়ে পুরুষ আর প্রকৃতির বিয়োগ, মানে পুরুষ আর প্রকৃতি যে দুটো এক হয়ে গেছে দিয়ে এরা কষ্ট পাচ্ছে, পুরুষ যে কষ্ট পাচ্ছে প্রকৃতির মধ্যে থেকে, প্রকৃতির এই যে বারবার চাঞ্চল্য পরিবর্তন, এর মধ্যে থেকে পুরুষ তো চৈতন্য স্বরূপ, সে চৈতন্য স্বরূপ, সে শান্ত, সে নিষ্ক্রিয়, কিন্তু সেই অবস্থা থেকে সেই যে প্রকৃতির এই যে নানান রকম তাণ্ডবের মধ্যে, প্রকৃতির এই যে নানান রকম পরিবর্তনের মধ্যে থেকে সে যে কষ্ট পাচ্ছে সেটা থেকে সে মুক্ত হবে কি করে? তার জন্য হচ্ছে যোগ দর্শনে মানা হয়েছে, সাংখ্য দর্শনে যেটা প্র্যাকটিক্যাল পার্ট সেটা হচ্ছে যোগ দর্শন, আর ফিলোসফিক্যাল পার্টটা যোগের হচ্ছে গিয়ে সাংখ্য দর্শন। যোগ দর্শনে মানা হয়েছে যে পুরুষ আর প্রকৃতির বিয়োগ থেকে মুক্তি। তো যোগা ইজ নট দ্য ইউনিয়ন অফ দ্য বডি মাইন্ড অ্যান্ড সোল, প্রকৃতি ইজ দ্য বডি মাইন্ড অ্যান্ড ইয়োর সেন্সেস, ইয়োর ইন্টেলেক্ট, এভরিথিং ইজ প্রকৃতি. The soul which you are referring to as soul, this consciousness is the Purusha. So Yoga Darshana says that it is the separation of the Purusha and Prakriti, the knowledge of separation of the Purusha and Prakriti are separate, that gives us Mukti, Moksha. So the entire practice, যোগের entire practice হচ্ছে গিয়ে এই বিবেকটা বোধ করা যে পুরুষ আর প্রকৃতিকে আলাদা করা। তো যোগ দর্শনের শেষ সূত্র যার জন্য, যেখানে গিয়ে যোগ দর্শন শেষ হয় বলে হচ্ছে কি পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসবঃ কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তির ইতি। মানে কি হচ্ছে যে এই গুণগুলো যে পুরুষকে বন্ধনে বেঁধেছিল, তারা যখন দেখে পুরুষ মানে সে নিজের প্রকৃতিকে বুঝতে পেরে সে প্রকৃতি আর পুরুষের বিবেক করছে, তখন সেই পুরুষকে পুরুষার্থ শূন্য হয়ে যায়। তখন এই গুণগুলোর আর কোনো কাজ থাকে না, গুণগুলো তাকে মুক্ত করে দেয় তখন। তো পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসব, মানে প্রসব করা মানে কি আমার থেকে কিছু একটা জিনিস বাইরে বেরোচ্ছে, আর প্রতিপ্রসব মানে আমার ভেতরে সে আবার ফেরত চলে আসছে। তো গুণগুলো প্রতিপ্রসব মানে প্রকৃতির মধ্যে তারা তাদের সাম্য অবস্থা আবার ফিরে চলে যায় গুণগুলো। এই তিনটে গুণ যার জন্য এই টার্বুলেন্স হচ্ছে সমস্ত, যেটাকে আমরা চেঞ্জ হিসেবে দেখছি, প্রকৃতি হিসেবে দেখছি, যে একটা চেঞ্জ, একটা ইটারনাল কনস্ট্যান্ট চেঞ্জ যেটা, সেটা যে হচ্ছে এই তিনটে গুণের মধ্যে তারতম্যর জন্যে, সেটা আবার ব্যালেন্স স্টেটে গিয়ে এরা পুরুষকে মুক্ত করে দেয়। তখন কখন করে? যখন দেখে যে পুরুষ সাধনা করছে, যখন সে নিজের মানে চৈতন্য শক্তিকে বোঝার চেষ্টা করছে জীব যখন, তখন হচ্ছে গিয়ে এই গুণগুলো পুরুষার্থ শূন্য, যে গুণগুলো তখন আর কোনো কাজ থাকে না। পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসব, মানে তারা আবার গুণগুলো নিজের অরিজিনাল স্টেটে ফেরত চলে যায়। এটাকে বলে কৈবল্য। যোগ দর্শনের ভাষায় মুক্তিকে বলে হচ্ছে কৈবল্য। আমাদের এখানে মোক্ষ শব্দটা ব্যবহার নেই, কৈবল্য শব্দটা ব্যবহার। কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা, মানে পুরুষ তখন নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়, বা চিতিশক্তির ইতি। আর আমাদের ভেতরে যে শক্তিটা ছিল যেটাকে বলা হচ্ছে গিয়ে যোগা চিত্তবৃত্তি নিরোধা, সেই চিত্তবৃত্তি শেষ হয়ে যায়, তখন শান্ত হয়ে যায়। চিত্তের বৃত্তির যে আমাদের যেই উত্তেজনার জন্য প্রথম যে আমাদের অহং তত্ত্ব থেকে যে মন তৈরি হলো, যখন মনের ভেতরে যে এই তিনটে গুণ আমাদের সবসময় চেঞ্জেস করছে, যার জন্যে সমস্ত কিছু আপনার করতে ইচ্ছে করছে, ভোগ করতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে, কোথা থেকে এই ইন্সপিরেশনটা আসছে? প্রথম সাম চেঞ্জেস অ্যাট দ্য লেভেল অফ দ্য ইমোশন, সাম চেঞ্জেস অ্যাট দ্য লেভেল অফ দ্য মাইন্ড। তো এইটাকে শান্ত করে দেয়, বা চিতিশক্তির ইতি, যে এইটাকে শান্ত করে আস্তে 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 আপনার কৈবল্যের দিকে আপনি এগিয়ে যান। তো এটা হচ্ছে যোগ দর্শনের উদ্দেশ্য। যোগ দর্শনের উদ্দেশ্য কখনোই ইউনিয়ন অফ দ্য বডি মাইন্ড অ্যান্ড সোল না, এগুলো তারা বলে যারা পড়েনি এই জিনিসটা। অন্য দর্শন শাস্ত্র কিন্তু যোগকে ইউনিয়ন অফ দ্য বডি মাইন্ড অ্যান্ড সোল হিসেবে মনে করেছে, যদিও বডি মাইন্ড আর সোলের কখনো ইউনিয়ন হতে পারে না, এই কথাটাই ভুল কথা। কিন্তু
তারা মনে করেছে, ইংলিশে এটাকে বলা হয়, এটা একটা টোটালি ভুল কথা। মানে বডি, মাইন্ড অ্যান্ড সোল দুটো আলাদা জিনিস। প্রকৃতি একটা জড় আর একটা চেতনের কিছুতেই ইউনিয়ন হতে পারে না। আর যোগদর্শন স্পষ্টভাবেই বলছে, সাংখ্য দর্শন আর যোগদর্শন, যে মুক্তি কী করে? পুরুষ আর প্রকৃতির বিবেক থেকে। এই দুটো এক হয়ে গেছে যেটা, এটাকে আলাদা করে দেওয়া। দ্রষ্টা দৃশ্য এক হয়ে গেছে, এটাকে আলাদা করলেই আমাদের কষ্ট দুঃখের থেকে মুক্তি।